বেশিরভাগ মধ্যবিত্ত মানুষের মতন আমারও স্বপ্ন ছিল পরিবার নিয়ে আন্দামান যাব। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আমি 27শে ফেব্রুয়ারি 2024 সকাল 6টায় পৌঁছে গিয়েছিলাম আমাদের কলকাতা এয়ারপোর্টে। ইন্ডিগোর সকাল 9টা 5-এর প্লেন ধরে পাড়ি দিয়েছিলাম আন্দামানের পথে। ঠিক সকাল 9টা 5 ছেড়ে দিয়েছিল আমাদের প্লেন। কলকাতার মাটি থেকে এগিয়ে গেল পোর্ট ব্লেয়ারের পথে। আমাদের যাত্রা সময় লাগবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। 2 ঘন্টার একটু আগেই জানলা খুলে দেখতে পেলাম অপরূপ সুন্দর দ্বীপগুলি। এয়ারপোর্টে পৌঁছে লাগেজ কালেক্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার এয়ারপোর্টের পার্কিং লটে। সেখানে অজস্র গাড়ি পাওয়া যায়। আমরা 200 টাকায় একটা ইনোভা করে পৌঁছে গিয়েছিলাম আমাদের আগে থেকে বুক করা হোটেলেই। তো নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। চলে এসেছি আন্দামান পর্বের প্রথম পর্বে। এয়ারপোর্ট থেকে 200 টাকায় ইনোভা করে, 200 টাকা নিয়েছে ইনোভা। আমাদের হোটেল এয়ারপোর্ট থেকে 3 কিলোমিটার দূরে। তো এসে পৌঁছেছি পার্ক ইন হোটেলে, যেটি আমি গোয়ায় বিবত্র বুক করেছি। হেঁটে হেঁটে যাচ্ছি, এখন 1টা বাজে। মিনিমাম 38-এর কাছে টেম্পারেচার, এত পরিমাণে গরম। তো হোটেলের থেকে মাত্র 200 মিটার দূরেই রয়েছে বাঙালি হোটেল, আদি বাঙালি হোটেল। সেখানেই আজকে দুপুরের লাঞ্চটা করব বলে ঠিক করছি। এখন ভিতরে যাই, খাবার কোয়ালিটি কীরকম, কী পাওয়া যায়, সমস্ত কিছু ইনফরমেশান আমি দিতে থাকব। আদি বাঙালি হোটেলে আমরা থালি অর্ডার করেছিলাম। থালির কোয়ালিটি আমার অতটা ভালো লাগেনি। সে যাই হোক, আমরা দুপুরের খাবার খেয়ে ঠিক করেছিলাম সেলুলার জেলটা ঘুরে দেখব। সেই মতো 50 টাকায় অটো করে এগিয়ে গিয়েছিলাম সেলুলার জেলের পথে, যা আমাদের যেতে সময় লেগেছিল প্রায় 3 মিনিটের কাছাকাছি। চলে এসেছি সেলুলার জেল, প্রথম স্পট। মানে আজকে আমরা পোর্ট ব্লেয়ারে এসেই সেলুলার জেলটা করে নিচ্ছি। তো টিকিট কাউন্টার, আস্তে আস্তে আমি টিকিট কাউন্টারে যাই আর ভিতরে এই দুঃখের সেলুলার জেলের বিবরণ সমস্ত কিছু দিতে থাকছি। তো টিকিট কেটে নিয়েছি, 30 টাকা করে টিকিট। আর যদি ভিডিও ক্যামেরা মানে হচ্ছে DSLR এইরকম ধরনের ক্যামেরা থাকে তাহলে আপনাদের 200 টাকা করে, নন প্রফেশনাল হলে 200 টাকা, বাকি হলে 500 টাকা লাগবে। এখানে লেখা রয়েছে যেটা। আর এখানে টাইমিং আশা করি সবাই মোটামুটি জানেন, দুপুরবেলা 12টা থেকে লাঞ্চ ব্রেক থাকে, সেটা একটু খেয়াল করে রাখবেন। আর ছুটির দিন মানে গভর্নমেন্ট ছুটির দিন সেলুলার জেল বন্ধ থাকে। এই সেলুলার জেলের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1896 সালে এবং শেষ হয় 1906 সালে। জেলটি নির্মাণে ব্যবহৃত ইটগুলি আনা হয়েছিল বার্মা থেকে। সেলুলার জেলের ভিতরে একটা গাইড আমরা করে নিয়েছি, যেটা নিয়েছে হচ্ছে 250 টাকা 6 জনের। আর সত্যি বলছি, সেলুলার জেলে এসে মনটা কিরম ভারাক্রান্ত হয়ে গেল। যাই হোক, এবার এগিয়ে যাচ্ছি সেলুলার জেলের ভিতরে। কিভাবে সেই সময় বিপ্লবীদের রাখতো সেইটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। জেলটি 7টি ডানার মতন ছিল, যার কেন্দ্রে একটি টাওয়ার সংযোগস্থল হিসাবে কাজ করত এবং রক্ষীরা বন্দীদের ওপর নজর রাখার জন্য এটি ব্যবহার করত। জেলে টোটাল 696টি সেল ছিল। বর্তমানে আমরা যে সেলটার কাছে সেলের মধ্যে
সেটা হচ্ছে সচিন্দ্রনাথ সান্যাল মহাশয় এখানে মানে সে বন্দী ছিলেন। এখানে 693টা সেল রয়েছে, তার মানে সব কিছু মিলিয়ে মিশে এখানে কয়েকজনের সেল মানে আর কি জানা গেছে, তার মধ্যে হচ্ছে এটি। তো এখানে গেটের মানে দরজা যে লক করার সিস্টেমটা পুরো অন্যরকম। এখানে যে গেট লক করবো এখান দিয়ে এরকম লক সিস্টেম নেই, মানে এই সাইডে এখান থেকে টেনে ওইদিকে লক করা যায়, করতে হবে মানে ওইদিক থেকে টেনে তবে মানে এখানে যারা বন্দি থাকবেন তারা কোনো রকমভাবে বেরোতেও পারবেন না, মানে এইখান মানে এইখান দিয়ে হাত নিশ্চয়ই যাবে না অতদূর, মানে এতটাই কঠোর, মানে কি বলবো সত্যি। সিঁড়ি বেয়ে একেবারে চলে এসেছি সেলুলার জেলের একদম ওপরে, মানে টপ ফ্লোরে, মানে ছাদে। তো এখান থেকে পুরো সমুদ্রের ভিউটা অসাধারণ লাগছে দেখতে। 1942 সালে জাপানি বোমায় এই সেলুলার জেলের 4টি ডানা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। বর্তমানে 3টি ডানা অবশিষ্ট রয়েছে। এখানকার বন্দীদের ওপর চলত অকথ্য অত্যাচার। কোনো বন্দীকেই একটি নির্দিষ্ট সেলে রাখা হতো না, পরিবর্তন করত প্রায়শই, অর্থাৎ কেউ জানতেই পারতো না কোন সেলে কোন বন্দী রয়েছে। সেলুলার জেল থেকে এবার চলে এসেছি করভিন কেভ। করভিন কেভ বিচে এসেছি। এখানকার সানসেটটা খুব সুন্দর, মানে চিড়িয়া টাপুর মতন। চিড়িয়া টাপুতে অবশ্যই যাব সানসেটের জন্য। আর এখানে করভিন কেভ বিচে এখন প্রায় সন্ধে হব। আর এখানে সমস্ত রকম স্পোর্টস হয়, মানে ওই স্টিমারে করে নিয়ে যাওয়া এইসব আর কি হচ্ছে। এইরকম বিচ সন্ধেবেলাটা আপনারা এই বিচে এসে কাটাতেই পারেন। আমরা সেলুলার জেল থেকে একটা অটো করেছিলাম, সেই অটো ভাড়া নিল হচ্ছে 120 টাকা করে। এবার দর কষাকষি অবশ্যই করে নেবেন। তো সেই বিচে একটুখানি ভিউ আপনারা দেখুন। করভিন কেভ বিচে এই সন্ধেবেলা আপনারা এখানে এসে অনেক রকম স্ন্যাক্সের দোকান রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আর কিন্তু আমার যতদূর মনে হচ্ছে প্রাইসটা একটু বেশি। 50 টাকার ঝালমুড়ি করে দিল। আমার একটু প্রাইসটা মানে একটু বেশি লাগছে, তাও মোটামুটি এখানে এসে এই সমুদ্র দেখতে দেখতে ঝালমুড়ি, পাপড়ি চাট সমস্ত কিছু খেতে পারেন এখান থেকে। প্রায় রাত 8টা পর্যন্ত কাটিয়ে দিয়েছিলাম এই করভিন কেভ বিচে। সেখান থেকে 120 টাকায় অটো করে আমরা পৌঁছে গিয়েছিলাম আবার আমাদের সেই হোটেলের কাছে। সেখানে নিকো বলে এক রেস্তোরাঁ থেকে করে নিয়েছিলাম রাতের ডিনারটা। রাতের ডিনার সম্পূর্ণ করে আমরা পোর্ট ব্লেয়ারের প্রথম দিনটা শেষ করেছিলাম এভাবেই। সকাল 7টায় আমি আর আমার দাদা বেরিয়ে পড়েছিলাম আবাডিন মার্কেটে পায়ে হেঁটে। মহাত্মা গান্ধীর স্ট্যাচুর ঠিক পিছনেই রয়েছে একটি হোটেল, সেখান থেকেই সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। তো এবার বেরিয়ে যাব হচ্ছে রস আইল্যান্ডের পথে। কত টাকা করে কি ভাড়া সমস্ত কিছু ইনফরমেশন আমি দিতে থাকবো। উনি ব্লগ করবেন, উনি এই তো চলে এসেছি হচ্ছে ওয়াটার কমপ্লেক্স জেটিতে। এখানে শুধুমাত্র যদি আপনারা রস যেতে চান 370 টাকা পার হেড বলছে, 10 জন যেতে পারবে একটা নৌকায়। আর যদি নর্থ বে আর রস আইল্যান্ড যেতে চান তাহলে সেখানে লাগছে 870। অ্যাক্টিভিটিসের জন্য হচ্ছে নর্থ বে বেস, আর রস আইল্যান্ড হচ্ছে ব্রিটিশদের একসময় প্রধান ঘাঁটি ছিল এখানে। সেই জন্য আমরা শুধু ভাবছি বাচ্চা নিয়ে রস আইল্যান্ডটাই ঘুরবো। প্রচণ্ড পরিমাণে গরম, 1.5 থেকে 2 ঘন্টা লাগবে এই জায়গায় ঘুরতে। তো টিকিট কাউন্টারের কাছে যাই। আর এখানে কোনো গভর্নমেন্ট টিকিট কাউন্টার নেই, এখানে এজেন্ট মারফত এখানে টিকিট কাটতে হয়। দেখা যাক কী করা যায়। 370 টাকা করে টিকিট কেটে নিয়েছি। এখানে 2.5 সালের ওপরে বাচ্চাদের টিকিট লাগছে। তো আমাদের জেটির কাছে চলে যেতে বললো, ওখানে গিয়ে ফোন আসবে সেখান থেকে, মানে এখানে 10 জন করে যায়, যেহেতু 7 জন হয়েছে আমাদের, 3 জন হলেই ওরা একটা বোট ছেড়ে দেবে, ফোন আসবে এক্ষুনি।
টিকিট যেখান থেকে কাটা হলো সেখান থেকে পুরো জেটি যেতে পুরো প্রায় 600 মিটার মতন, 500 মিটার থেকে 600 মিটার হাঁটা পথ, পুরো সেই দূরে। এই গরমে হয়তো এটা কষ্টই হচ্ছে সবার। লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে, লাইফ জ্যাকেট পরে নিয়েছি। এবার যে টোটাল 10 জন যাবে, আমাদের 7 জন আরও 3 জনকে ডেকে নিয়ে আসতে, মানে এইভাবে আমাদেরকে আরও 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। 3 জনকে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আচ্ছা, মিথ্যে কথা বলছি, 3 জনকে রেডি করছে। যাই হোক, রস আইল্যান্ডের দিকে এগিয়ে যাই, ছোটদের টুপি পরে, এক অন্য অনুভূতি। রেডি হয়ে গেছি আমরা রস আইল্যান্ডের দিকে যাওয়ার জন্য। ওঠেনি তো, হ্যাঁ কি হবে? দারুন দারুন দারুন। তো চলে এলাম হচ্ছে রস আইল্যান্ড। 15 মিনিট মতন সময় লাগলো। আর ঢুকেই যেটা দেখতে পেলাম, এক জাপানের বাংকারে, মানে জাপানিজরা যখন এটা ক্যাপচার, জাপানিজদের কাছে যখন ছিল, এটা জাপানিজদের বাংকার ছিল। কি বাবা, প্রচুর কুকুরের বদলে হরিণ। রস আইল্যান্ডে পা দিয়েই কিছুক্ষণ এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করে নিয়েছিলাম একটি ব্যাটারি চালিত গাড়ি 80 টাকা প্রতিজন হিসাবে, যেটি আমাদের লাইট হাউসের কাছে পৌঁছে দেবে এবং যাওয়ার পথে আশেপাশের ঐতিহাসিক স্থানগুলি আমাদের বলতে থাকবে এই ব্যাটারি চালিত গাড়ির ড্রাইভার। আইল্যান্ড থেকে
এবার বেরিয়ে যাচ্ছে মানে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। সেই আমাদেরকে যে টাইম দিয়েছিল মানে 2 ঘন্টা মতন প্রায় টাইম দিয়েছিল, আমরা চলে এসেছি আমাদের নৌকার কাছে, স্টিমারের কাছে। এবার যাওয়ার পালা। দুপুরের লাঞ্চ পর্ব কমপ্লিট করে আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে ওয়ান্ডুর বিচের উদ্দেশ্যে। ওয়ান্ডুর বিচ হচ্ছে সানসেট বিচ পয়েন্ট। যদি জলিবয় আইল্যান্ড যান সেখানে আপনারা ওয়ান্ডুর বিচ দিয়ে একমাত্র যাওয়া যায়, কিন্তু জলিবয় যাওয়ার আমাদের সময় হবে না, এই ওয়ান্ডুর বিচটি শুধুমাত্র যাব। আর আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি যেটা নিচ্ছে আমাদের 1600 টাকা। অটোও দেখলাম, কিন্তু আলটিমেটলি দেখলাম একটা অটো বলছে 1200 টাকা আমাদের জন্য ওয়েট করবে, তারপর আবার আমাদের হোটেলে পৌঁছে দেবে। যেতে মোটামুটি সময় লাগবে 40 থেকে 45 মিনিটের কাছাকাছি। তো রাস্তাঘাট জাস্ট দারুণ, মানে সুন্দর পিচ ঢালা রাস্তা। সানসেট হয়ে গেছে, এটাই দুঃখবশত। মানে আমি এই জলটা পুরো নীল জল, মানে অসাধারণ সুন্দর লাগে সূর্যের আলোতে। এখন সূর্য পশ্চিম আকাশে অস্ত গেছে আর পিছন দিকে লাল হয়ে রয়েছে। অবশ্যই আপনারা এটা মিনিমাম 4টের সময় করে আসার চেষ্টা করবেন, তবেই এই সৌন্দর্য আসল বুঝতে পারবেন। নাহলে এখন কি বলবো, আর এই সমুদ্রতে কোনো রকম স্নান করার ব্যবস্থা নেই। এখানে ক্রোকোডাইল আছে, তাই জন্য কোনো রকমভাবে ব্যবস্থা করেনি। আর ওয়ান্ডুর বিচ থেকে আমি বললাম ওয়ান্ডুর বিচ থেকে আমি রামকৃষ্ণ মিশনে আসবো। তো রামকৃষ্ণ মিশনে এসে পৌঁছেছি। আমাদের রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশনের আন্দামানের পোর্ট ব্লেয়ারের এটি একটি ব্রাঞ্চ। সন্ধেবেলা আপনারা অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন। রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি পুরো সি বিচের ধারে। সুন্দর বসার জায়গা করা রয়েছে ফুটপাথ দিয়ে। আর পিছন দিকে আশা করি দেখতে পাচ্ছেন কিনা জানি না, সেলুলার জেলের লাইট অ্যান্ড শো প্রোগ্রামটা হচ্ছে। আর পুরো বিচ ধরে এইরকম ভারতীয় পতাকার লাইট করা রয়েছে, খুব দারুণ লাগছে। এরপর আমরা এসে পৌঁছালাম সেই ঐতিহাসিক জায়গা যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালে ভারতবর্ষের প্রথম তিরঙ্গা এখানে উত্তোলন করেছিলেন। এখান থেকে অটো করে একেবারেই পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেলের ঠিক পাশেই নিকো নামক সেই রেস্তোরাঁয়। সেখান থেকেই আবারও ডিনার কমপ্লিট করে সেদিনের মতন দিনটা শেষ করেছিলাম। পরের দিন আমাদের হ্যাভলক যাওয়ার পালা। পরের পর্বে আপনাদের ইনফরমেশন দেব হ্যাভলকে কিভাবে যাবেন, গভর্নমেন্ট ফেরি কিভাবে বুকিং করবেন, হ্যাভলকে কি কি দেখবেন, তাই সঙ্গে থাকুন। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের দিন শুভ হোক। আমি যেটা বলছি সেটা আমাকে বলতে দে, আমি বুঝতে পেরেছি, তোকে আমাকে বোঝাতে হবে না। যখন ওখান থেকে শুরু করেছিলাম তখনই ওইরকম রাস্তা ছিল, আসতে মানে আমরা ঢুকছি।